আমি আর দেরি না করে হাসপাতালের দিকে রওনা দিলাম। তিথিও আমার পিছে পিছে গেল। হাসপাতালে গিয়ে দেখি দিয়ার ট্রিটমেন্ট চলতেছে। 4টা সেলাই দিছে হাতে। তিথি আমার হাতটা ধরে অপরাধীর মতো পিছে দাঁড়িয়ে পড়ল, সাথে সাথে কান্না শুরু করে দিছে। কী রে নিলয়, তুই কি তিথিকে বকাবকি করছিস নাকি? সুযোগ পাইলাম কই, তার আগেই তো বাবার ভয় দেখানো শুরু করেছে। থাক, কিছু বলিস না। দিয়াকে যখন কামড় দিছে, দিয়ার আগেই সেই কান্না শুরু করে দিছে হাতে রক্ত দেখে। ছোট মানুষ বলতে পারে নাই। ভাবি, ও এবার এসএসসি দিবে, ওকে তুমি ছোট বলছো? ওকে আমি আর এখানে রাখবো না, কালই ওকে বাড়ি পাঠিয়ে দেব। আমি বাড়ি যাব না বলেই আবার কান্না শুরু করে দিছে। থাক, তোকে আমি যেতে দেব না। শুধু আর পাগলামি করবি না কখনো, মনে থাকে যেন। আচ্ছা। ভাবলাম হাসপাতালে যখন এসেই পড়েছি তখন প্রেশারটা একটু মেপে যাই। যেই না নার্স প্রেশার মাপা শুরু করেছে, তিথি এসে নার্সের চুল ধরে টানাটানি শুরু করছে। তিথি ধমক দিয়ে, এটা কেমন বেয়াদবি? ও আপনাকে ধরছে কেন? ধরছে মানে? প্রেশার মাপতেছে, ধরতে হবে না। না, ধরবে না। নানি বলছিল তোর স্বামীর পাশে যেন কোনো মেয়ে ঘেঁষতে না পারে, কোনো মেয়ে যেন তোর স্বামীকে স্পর্শ না করে। যদি করে তাহলে কিন্তু তোর স্বামীকে হারাবি। আমি হাসি আটকালেও নার্স না হেসে পারল না। পরে নার্স আর প্রেশার মাপল না। তারপর তাকে নিয়ে বাসায় চলে আসলাম। আর টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর তাকে বাড়িতে পাঠিয়ে দিলাম, যাতে আর কোনো অঘটনের সৃষ্টি না হয়। কে শুনে কার কথা। পরদিন বাবাকে সাথে নিয়ে হাজির। তাকেই দেখি একদিনেই চেহারার বেহাল দশা করে ফেলছে। অফিস থেকে বাসায় ঢুকেই দেখি বাবা আর তিথি বসে গল্প করতেছে। আমাকে দেখেই তিথি বাবার পাঞ্জাবি ধরে বাবার পিছনে দাঁড়িয়ে গেল। অনেক কেঁদেছে মনে হয়, দেখে মনে হলো। বাবা, কখন এসেছো? কেমন আছো? বাবা কোনো কথা না বলে আগে হাতের কাজটা সেরে নিল। হারামজাদা, তোর সাহস কি করে হলো মেয়েটাকে একা একা পাঠানোর? রাস্তায় যদি কিছু একটা হয়ে যেত? বাবা, জানো ও কি করেছে? চুপ, কোনো কিছুই আমি জানতে চাই না। একটা কথা বলবি, একটা চর খাবি। যত কথা তত চর। তিথি খিলখিল করে হেসে উঠল। আমি ওর দিকে তাকাতেই বাবার পিছনে লুকিয়ে পড়ল। বিপত্তি আরও বাড়ল কিছুদিন পর। তিথির যখন এইচএসসি পরীক্ষা শুরু হলো, তার এক কথাও পড়ার সময় আমাকে খাটে হেলান দিয়ে বসতে থাকতে হবে। ও আমার বুকে মাথা রেখে পড়বে, আর আমাকে ওর মাথায় হাত বুলিয়ে দিতে হবে, তা না হলে সে পড়বে না। দীর্ঘ 1.5 মাস আমি ঠিক মতো ঘুমাতেই পারি নাই। ও রাত 2টা 3টা পর্যন্ত পড়তো, আবার 6টা 6:30টায় উঠতো। পরীক্ষার সময় মেয়েটার চোখে ঘুম থাকে না। যে করেই হোক তাকে প্রথম হতে হবে, না হলে তার মাথা ঠিক থাকে না। ক্লাস 7-এ অসুস্থতার জন্য দ্বিতীয় হয়েছিল। পরে যে প্রথম হয়েছিল তার বাবা মা এসে রিকোয়েস্ট করে তিথিকে প্রথম করে দিছে, কারণ তাদের ছেলেকে খামচিয়ে কামড়িয়ে শেষ করে দিয়েছিল। আর ও পড়ার সময় কেউ ডিস্টার্ব করলেও তার অবস্থা অনেকটাই খারাপ করে দেয়। তাই কিছু বলার মতো সাহসও হয় নাই। পরীক্ষা শেষে আবদার করলো আমার সাথে ঘুরবে। ছুটি নাই বলেই স্যার এর মেয়েকে বলে ছুটির ব্যবস্থা করলো। একদিন তাকে নিয়ে পার্কে গেলাম ঘুরতে। এই দেখেন দেখেন, মেয়েটা মনে হয় পানিতে পড়েছিল। চলেন চলেন দেখে আসি। তিথি, দেখতে হবে না, চলো এবার এখান থেকে বাসায় যাব। আরে আপনি এমন কেন? দেখছেন না ছেলেটা একা? আমরা গিয়ে সাহায্য করি হাসপাতালে নেওয়ার জন্য। তিথি, হাসপাতালে নিতে হবে না, মেয়েটা দেখো নড়তেছে, তার মানে সে বেঁচে গেছে। আমাদের যেতে হবে না। এই বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। দেখতে দেখতে তিথির রেজাল্ট হয়ে গেল। অনেক ভালো রেজাল্ট করেছে, আমাদের বকশীগঞ্জ উপজেলায় প্রথম। সেদিন যে তিথি কী পরিমাণ খুশি ছিল বলে বোঝাতে পারবো না। প্রায় ঘন্টাখানেক লাফিয়েছে, আর কিছুক্ষণ পর পর আমায় এসে জড়িয়ে ধরেছে। অথচ এই মেয়েটার রেজাল্টের আগের দিন রাতে সারা রাত ঘুমাতে পারে নাই, সাথে আমাকেও ঘুমাতে দেয় নাই। আমাদের বিবাহিত জীবনের বসন্ত শুরু হয়েছিল তিথির এইচএসসি পরীক্ষার পর। ততদিন সাপেদ ভাইয়া ঢাকার দিকে চলে গেছে, তাই পুরো ফ্ল্যাটে আমরাই ছিলাম।
মনে পড়ে আমাদের বিয়ের ৪র্থ বার্ষিকীতে আমার ফিরতে একটু রাত হয়। অনেকক্ষণ কলিং বেল চাপার পরও যখন দরজা খুলতেছে না, তখন আমার চাবি দিয়ে দরজা খুলতে যাব, দেখি দরজা খোলা। ভিতরে অন্ধকার, খুঁজে লাইটটাও জ্বালাতেই আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম। কার বাসায় ঢুকলাম? পরে খেয়াল করে দেখলাম না, ঠিকই আছে। সারা ঘর সুন্দর করে সাজানো, টেবিলের উপর একটা শেরওয়ানি রাখা, সাথে চিরকুট। ওগো, নানি বলে গেছিল যখন তুই বড় হবি, বিয়ে কি বুঝতে পারবি, সেদিন যেন আবার আমি প্রথম দিনের মতো বউ সাজি। এক আনন্দের ঢেউ কেটে গেল মনে। আমি ফ্রেশ হয়ে শেরওয়ানি পরে গিয়ে দেখি রুমটা সুন্দর করে সাজানো। দরজায় দাঁড়িয়ে বললাম, দাদি যেন কি বলেছিল? বলে হেসে দিলাম। তিথি লজ্জায় মুখটা হাঁটুতে ঠেকালো। কোনো রকম রাতটা পার করলাম। পরের দিন থেকে বিপত্তি আরও বেড়ে গেল। প্রায় ১ সপ্তাহ তিথির মুখ দেখতে পারি নাই। খুব সকালে সে উঠে নাস্তা রেডি করে অন্য রুমে লুকিয়ে থাকতো, আর রাত না হলে বাসায় ঢুকতে দিত না। বাসায় যখন ঢুকতাম পুরো অন্ধকার থাকতো, এসে আমাকে জড়িয়ে ধরতো বরাবরের মতোই, কিন্তু লাইট জ্বালাতো না। শোয়ার সময় আমার হাতটা বেঁধে রাখতো, তারপর ঘুমাতো। এভাবেই তার অত্যাচারে দিনগুলো যাচ্ছিল। ঢামেকে চান্স হওয়ার পর আমি ঢাকার দিকে চাকরি নেই। চান্স হওয়ার কিছুদিন পরেই তিথি কনসেপ্ট করে। সেদিন যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো না। তিথিকে খবরটা জানানোর পর ও যে কতক্ষণ আমার বুকে মুখ লুকিয়েছিল তা আমার মনে নেই। কিছুক্ষণ পর দেখি তিথি কাঁদতেছে। এই পাগলি, কাঁদতেছো কেন? বাবু হলে তো আপনি বাবুকেই ভালোবাসবেন, আমায় তো ভালোবাসবেন না। হেসে দিলাম, দূর পাগলি, কে বলছে তোমায় ভালোবাসবো না? আরও অনেক বেশি ভালোবাসবো। সত্যি? সত্যি বলে কপালে একটা চুমু দিলাম। সেও আমাকে জড়িয়ে ধরলো। পাগলিটা এখন মা হয়েছে, বাবা হয়েছি আমি, কিন্তু পাগলির পাগলামি কমে নাই, বরং বেড়েছে। আল্লাহের অশেষ রহমতে আমাদের একটা মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পর থেকেই আমার উপরে তিথির অত্যাচার আরও বেড়ে গেছে। মেয়েও হয়েছে ঠিক মায়ের মতোই। মা যেমন স্বামীর বুক ছাড়া ঘুমায় না, মেয়েও তেমন বাবার বুক ছাড়া ঘুমায় না। আর এ নিয়ে মা মেয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকে। মাঝখান থেকে বলির পাঠা হয়েছি আমি। আমরা এখন মানুষ ৩ জন, আর বালিশ একটা। এখন মেয়ের বয়স ৩। কোলে করে দাঁড়িয়ে অপেক্ষা করছি তিথির জন্য। আজ তিথির মেডিকেলের শেষ দিন। কি ব্যাপার, ওকে এইভাবে কোলে করে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এই তো প্রায় ঘন্টাখানেক। ও কি এভাবে কোলে উঠেছিল? কেন? না, কিছু না। মামুনি, আমার কোলে আয়। মেয়েকে কখনো তুই করে বলে না, রাগ না উঠলে। কিন্তু বুঝতে পারলাম না কি জন্য রাগ করছে। কি ব্যাপার তিথি, তুমি কি নিতুর উপর রেগে আছো? কিছু করেছে? নিতু আমার মেয়ের নাম। না, কিছু করেনি। আপনি হেঁটে হেঁটে বাসায় আসবেন, আমি নিতুকে নিয়ে যাচ্ছি। তিথি আমাকে রেখে গাড়ি নিয়ে চলে গেল। বাসায় গিয়ে দেখি মেয়েকে খাটের সাথে বেঁধে কান ধরিয়ে দাঁড় করে রাখছে। কি ব্যাপার তিথি, ওকে বেঁধে রাখছো কেন? কি করব? ও আপনার কোলে কেন উঠবে? বারে, মেয়ে বাবার কোলে উঠবে না? উঠুক, আমি ওকে ভাগ করে দিছি না। আমার পাশে ও কেন উঠবে? ও তো তোমার পাশে যেতেই চায় না। আমি নিছি। নিতু, সত্যি? কাঁদতে কাঁদতে আচ্ছা ঠিক আছে, কান ছাড়। তুই ১ ঘন্টা কোলে উঠে ছিলে না আমার পাশে, তাহলে আমিও ১ ঘন্টা থাকবো কোলে উঠে তোমার পাশে। তাহলে সুদবোধ হয়ে যাবে। আর ১ ঘন্টায় যে আমার পাশে ক্ষয় করছো, সেজন্য আরও ১ ঘন্টা আমার পাশে কোলে উঠে বসে থাকবা। কিন্তু মেয়েও ২বার কোলে উঠতে দিতে রাজি না। এই নিয়ে চলছে মা মেয়ের ঝগড়া। আমি বসে বসে দেখছি। তাদের ঝগড়া থামলে কোলে করে বসে থাকতে হবে, কারণ আমারও তো আমি নাই। আমি এখন মা আর মেয়ের সম্পত্তি। তারা যেমনি ব্যবহার করে, অবশেষে তারা চুক্তিপত্র করে ঝগড়া থামিয়েছে। প্রথম ১ ঘন্টা মেয়ের মা থাকবে ডান পাশের কোলে চড়ে, পরে দুজনেই যার যার পাশে আরও ১ ঘন্টা করে কোলে চড়ে থাকবে, যাতে দুজনেরই একই ক্ষয় শোধবোধ হয়ে যায়। বউকে কোলে নিয়ে আছি, মেয়ে স্টপ ওয়াচ ধরে আছে। তিথি বিজয়ের হাসি হাসতেছে, মেয়ে আগুনের মতো জ্বলতেছে। আর আমি মাইনকার চিপায় পড়িয়া দাদিরে উদ্ধার করিতেছি। হয়তোবা বাকিটা জীবনও কাটবে এমন অবুঝ বউয়ের জ্বালায়।